আজ আমি তোমাদের সেট তথ্য, যাকে ইংরেজিতে বলা হয় সেট থিওরি, এই অধ্যায়টি তোমাদেরকে শেখাবো। প্রথমে জানতে হবে সেট কাকে বলে। না, সেট হলো কতগুলো বস্তু বা জিনিস বা কিছু সংখ্যা বা কতগুলো ইংরাজি লেটার ইত্যাদির সংকলন বা কালেকশন। এই কালেকশন জিনিসগুলোকে বলা হয় সেটের উপাদান এবং সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে তার ভেতরে উপাদানগুলো, সেটের উপাদানগুলো থাকে। এই সেটের মধ্যে তিনটে বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য হতে হবে ওয়েল ডিফাইন, অর্থাৎ সুসংজ্ঞাত থাকতে হবে। দু নম্বর হতে হবে প্রত্যেকটি উপাদান ডিফারেন্ট হতে হবে, ডিফারেন্ট পৃথক হতে হবে, প্রত্যেকটি উপাদান পৃথক হতে হবে। আর তিন নম্বর বৈশিষ্ট্য হতে হবে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, অর্থাৎ ক্রম নিরপেক্ষ হতে হবে। এই তিনটে বৈশিষ্ট্য অবশ্যই সেটের মধ্যে থাকতে হবে। আর একটু বেশি আলোচনা করলে বলবো, ধরো যে এই ধরনের একটা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু জিনিসের সংগ্রহ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয় এবং কিছু জিনিসের সংগ্রহ হবে। যেমন আমরা যদি বলি যে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলির সংগ্রহ, তাহলে জোড় সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে আর 10 আছে। এই 5টি 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যা। এখানে এই যে 2, 4, 6, 8, 10 এই 5টিকে বলা হয় সেটের উপাদান এবং সেটকে ক্যাপিটাল লেটার্স A, B, C, D, X, Y, Z, U ইত্যাদি দিয়ে লেখা হয়। সেটকে এইভাবে লেখা হয়। এখন সেটের তিনটে বৈশিষ্ট্য আমরা বললাম। এক নম্বর হতে হবে ওয়েল ডিফাইন, ওয়েল ডিফাইন হতে হবে। দু নম্বর হতে হবে ডিফারেন্ট হতে হবে, প্রত্যেকটি উপাদান ডিফারেন্ট ডিফারেন্ট। আর তিন নম্বর হতে হবে ইন্ডিপেন্ডেন্ট 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 অফ অর্ডার, ক্রম নিরপেক্ষ, যাকে বলা হয় ক্রম নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ হতে হবে। আর পৃথক হতে হবে, প্রত্যেকটি উপাদান এটা পৃথক হতে হবে। ওয়েল ডিফাইন মানে হচ্ছে সুসংজ্ঞাত হতে হবে, সুসংজ্ঞাত হতে হবে, প্রত্যেকটি উপাদান সুসংজ্ঞাত হতে হবে। এবারে আমরা ভালো করে জানবো যে ওয়েল ডিফাইন বা সুসংজ্ঞাত কথাটার মানেটা কি। আসলে সুসংজ্ঞাত হতে গেলে একটু বললে বুঝতে পারবে। ধরো আমি বললাম যে একটা ক্লাসের মধ্যে ছাত্র সংখ্যাগুলোকে নিয়ে সেট, তাহলে ছাত্র যদি 50টা থাকে, সেই 50টা ছাত্রকে নিয়ে একটা সেট হয়ে যাবে, সেটা ওয়েল ডিফাইন। বাট আমি যদি বলি যে ওই ক্লাসের মধ্যে বুদ্ধিমান ছাত্রগুলোকে নিয়ে সেট, তাহলে কিন্তু ওয়েল ডিফাইন নয়। কারণ বুদ্ধিমান কোনো ছাত্রের বুদ্ধিমত্তা সঠিকভাবে পরিমাপ করা যায় না, বিভিন্ন দিক থেকে তার বুদ্ধিমত্তা বিভিন্ন রকম হতে পারে। সুতরাং এটাতে কনফিউশনের ব্যাপার চলে আসবে যে কোনো একটা ছাত্র সেটা বুদ্ধিমান ছাত্রের মধ্যে পড়বে না পড়বে না। কেউ বলতে পারে যে ওই বুদ্ধিমান একজন ব্যক্তি অমল ওই বুদ্ধিমান ছাত্রের দলে থাকবে, আবার অন্যজন বলে দিতে পারে যে না, অমলের এই জিনিসের বুদ্ধিমত্তা নাই, সুতরাং ও অমল বুদ্ধিমান ছাত্রের মধ্যে থাকবে না। তাহলে এটা ওয়েল ডিফাইন হবে না। কিন্তু একটা ক্লাসের স্টুডেন্ট সংখ্যাগুলোকে নিয়ে সেট, সেটা কিন্তু ওয়েল ডিফাইন। কিংবা আমি যদি বলি যে একটা ক্লাসের লম্বা ছেলেগুলোকে নিয়ে সেট, তাহলে একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, তাহলে 50 জনের মধ্যে লম্বা ছেলেগুলোকে নিয়ে সেট, তাহলে সেটা কনফিউশনের ব্যাপার চলে আসবে, সুসংজ্ঞাত নয়। কারণটা কি? লম্বা ছেলেগুলো কোনো একজনকে লম্বা ছেলের মধ্যে তুমি হয়তো ফেলতে পারো, অন্য আরেকজন বন্ধু বলবে যে এই লম্বা ছেলের দলের মধ্যে সেটের দলে থাকবে না, তাহলে একটা ওয়েল ডিফাইন নয়, মানে তর্কর ব্যাপার চলে আসছে, সুসংজ্ঞাত হচ্ছে না। তাহলে কিন্তু যদি বলা হয় যে 5.5 ফুট অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চির বেশি লম্বা ছেলেগুলোকে নিয়ে সেট, ক্লাসের মধ্যে যে 5 ফুট 6 ইঞ্চির
বেশি হবে সেই সমস্ত ছেলেগুলোকে নিয়ে সেট। পরিষ্কার ফিতে দিয়ে মেপে দেওয়া হবে যে যারা 5 ফুট 6 ইঞ্চির বেশি হবে তারা ওই সেটের মধ্যে থাকবে, আর না হলে থাকবে না। এতে কোনো কনফিউশনের ব্যাপার থাকবে না, কোনো বিতর্কের ব্যাপার থাকবে না। তাহলে ওটা তখন কি হবে, সুসংজ্ঞাত। তাহলে 5 ফুট 6 ইঞ্চির বেশি উচ্চতা বেশি বিশিষ্ট ছাত্রগুলোকে নিয়ে সেট, সেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড। বাট লম্বা ছেলেগুলোকে নিয়ে সেট, বুদ্ধিমান ছেলেগুলোকে নিয়ে সেট, এগুলো ওয়েল ডিফাইন্ড নয়। এছাড়া যদি বলা হয় যে একটি গ্রামের মধ্যে কতগুলো লোক আছে সেই লোক সংখ্যাগুলোকে নিয়ে সেট, তাহলে সমস্ত লোক সংখ্যাগুলোকে নিয়ে আমরা সেট তৈরি করলাম, সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড। একটা গ্রামের মধ্যে কতগুলো লোক আছে সেটা সবারই একটা জানা আছে, এবং সেটা কনফিউশন কোনো ব্যাপার থাকবে না, বিতর্কের ব্যাপার থাকবে না যে গ্রামে কতজন লোক সংখ্যা আছে। কিন্তু যদি বলা হয় যে গ্রামের মধ্যে সৎ লোকগুলোকে নিয়ে সেট, তখনই বিতর্কের ব্যাপার চলে আসবে যে সৎ লোকের মধ্যে সতের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই, সুতরাং সেটা ওয়েল ডিফাইন্ড নয়। সংজ্ঞা সৎ লোকগুলোকে নিয়ে সেট, তাহলে সেটা ওয়েল ডিফাইন্ড নয়। ইত্যাদি আমরা বোঝাতে পারলাম যে ওয়েল ডিফাইন্ড কথাটা তাহলে সুসংজ্ঞাত হতে হবে। তাহলে সেটের ক্ষেত্রে সুসংজ্ঞাত, কোনো বিতর্ক থাকবে না, কনফিউশন থাকবে না, যে কোনো একটি উপাদান থাকবেই, যে এটা থাকতেও পারে নাও পারে, এরকম কোনো কনফিউশন থাকবে না, বিতর্ক থাকবে না। এটাকেই বলা হয় সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড। এরপরে আমরা ডিফারেন্ট জানবো, যে ডিফারেন্ট কাকে বলে। যে দুটো সেটের এই যে উপাদান, এই যে এ সেটটা আমি বললাম যে 2, 4, 6, 8, 10, মানে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলোকে নিয়ে সেট। এখানে দুই সংখ্যাটা দুবার এইরকমভাবে হবে না, যে 2, 4, 6, 8, 10 আবার একটা 2 হলো, এইরকমভাবে দুই সংখ্যাটা এখানে একবার ব্যবহার করেছি, এখানে একবার ব্যবহার করেছি, হবে না। তাহলে প্রত্যেকটা উপাদান কিন্তু আলাদা আলাদা হতে হবে। কোনো একটা উপাদান, একই উপাদান দুটো একই উপাদান এই সেটের মধ্যে থাকবে না। অর্থাৎ এইটা হবে, এগুলো প্রত্যেকটা উপাদান 2, 4, 6 একই উপাদান দুটো ব্যবহার করা হয়নি, কিন্তু এইটা হচ্ছে ডিফারেন্ট নয়। বা এরকম হতে পারে যে 1, 3, 3, 6, এটা কিন্তু সেট হবে না। তার কারণ হচ্ছে যে 3 উপাদানটা দুবার ব্যবহার করতে পারবো না, তার মানে প্রত্যেকটা উপাদান আমার পৃথক হতে হবে। প্রত্যেকটা উপাদান এই সেটে যে প্রত্যেকটি উপাদান পৃথক হতে হবে, এইটা হচ্ছে পৃথক বলা হবে। ডিফারেন্ট হতে হবে সেটের ক্ষেত্রে, প্রত্যেকটা উপাদান পৃথক হতে হবে। এরপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে কি? তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার হচ্ছে যে কোনো অর্ডারের উপর নির্ভর করবে না। অর্থাৎ এই যে এই সেটটা, এ সেটটাকে আমি বললাম যে 2, 4, 6, 8, 10, এটা বললাম এ সেট। কেউ যদি বলে যে এ সেটটা হচ্ছে 4, 2, 6, 8, 10, তাহলেও হবে। কেউ যদি বলে এ সেটটা হচ্ছে 10, 8, 6, 4, 2, এটাও একই জিনিস। আসলে এই সেটটা আর এই সেটটা পৃথক নয়, এই সেটটা পৃথক নয়। ইন্ডিপেন্ডেন্ট মানে অর্ডার পরপর যে থাকতেই হবে তার কোনো মানে নাই, যে 10-এর পর 8 থাকতে হবে, 8-এর পর 6 থাকতে হবে, বা 2-এর পর 4 থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। সেট সব উপাদানগুলো পৃথক হতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার একে বলা হচ্ছে ক্রম নিরপেক্ষ, মানে পরপর থাকতে হবে এরকম নয়, চেঞ্জ করে দিলেও সেই সেটটা একই সেট নির্দেশ করবে। তাহলে এই 3টে সংজ্ঞা অর্থাৎ 3টে বৈশিষ্ট্য, ওয়েল ডিফাইন, ডিফারেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, এই 3টে বৈশিষ্ট্য সেটের মধ্যে অবশ্যই থাকতেই হবে। যদি এই 3টে বৈশিষ্ট্য থাকে কোনো একটা জিনিসের, কতগুলো জিনিসের সংগ্রহের মধ্যে, তাহলে সেইটাকে বলবো আমরা সেট। এবং সেটকে বড় হাতের ABCD এইরকমভাবে XYUV এই সমস্ত ইংরাজি ক্যাপিটাল লেটার্স দ্বারা প্রকাশ করা হয়। কয়েকটি সেটের উদাহরণ দেওয়া যাক। প্রথমে মনে করো যে একটি সেট হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে সেট। তাহলে 1 সংখ্যাটা মৌলিক নয়, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4 হবে না, 5 মৌলিক সংখ্যা, 6 হবে না, 7 মৌলিক সংখ্যা, 8 হবে না, 9 হবে না, 10 হবে না। তাহলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিয়ে সেট, তাহলে 2, 3, 5 আর হচ্ছে 7। তাহলে এইটা হচ্ছে একটা সেট। বি একটা সেট, মনে করো যে ইংরাজি লেটারগুলোকে নিয়ে তো এই সেট, অর্থাৎ ইংরাজি যে লেটার আছে ABCD, যে 26টা লেটার আছে আপ টু জেড পর্যন্ত, সেইগুলোকে নিয়ে তার সংগ্রহ, সেটা হচ্ছে সেট। আমরা সি একটা সেট মনে করলাম যে ইংরাজি লেটারের মধ্যে ভাওয়েলগুলোকে নিয়ে সেট। তাহলে ভাওয়েল আমরা জানি 5টা আছে, AEIOU, এই 5টা হচ্ছে ভাওয়েল, তাহলে এইটা হচ্ছে সেট।
এইগুলো হচ্ছে সেট। তারপর আমরা ডি একটা সেট মনে করলাম যে ডি সেটটা হচ্ছে যে 2 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেগুলো 5-এর গুণিতক সেইগুলোকে নিয়ে সেট। তাহলে 5-এর গুণিতক 2 থেকে 15-এর মধ্যে কি হবে? 5 হবে, 10 হবে আর 15 হবে। তাহলে এটাও সেট। তাহলে এইগুলো হচ্ছে এ বি সি ডি, এগুলোকে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। সেটের ভেতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে উপাদান বলা হয়, সেটের উপাদান। সেটের যেমন ডি সেটের উপাদান হচ্ছে 5 আছে, 10 আছে, 15 আছে, 3টে উপাদান আছে। সি সেটের মধ্যে 5টা উপাদান আছে, এ ই আই ও ইউ। তাহলে সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয় এবং তাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এভাবে আমরা সেটকে প্রকাশ করি। এরপর আমরা জানবো যে সেটকে লেখার পদ্ধতি কটা আছে। সেটকে লেখার 2 রকম পদ্ধতি আছে। 2 রকম পদ্ধতিতে আমরা সেটকে লিখে দিই। আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে এলিমেন্টগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্য দিয়ে লিখলে সেটা সেট নির্দেশ করে ঠিকই, কিন্তু 2 রকম পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে রোস্টার পদ্ধতি। রোস্টার পদ্ধতি যাকে ইংরেজিতে বলা হয় ট্যাবুলার ফর্মে সেটকে লেখা। একটু আগে আমরা সেটকে লিখলাম যে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলোকে নিয়ে সেট, 2 4 6 8 10। ইংরাজি ভাওয়েলগুলোকে নিয়ে সেট, এ ই আই ও ইউ। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা উপাদানকে কমা কমা দিয়ে লিখলাম, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রোস্টার পদ্ধতি বা স্বাভাবিক সংখ্যার সেট। সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 4 5 6 এইরকমভাবে অসীম পর্যন্ত। এই সেটগুলো হচ্ছে আমরা যে পদ্ধতির সাহায্যে লিখলাম সেটা হচ্ছে রোস্টার পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে যেটাকে বলা হচ্ছে সেট বিল্ডার পদ্ধতি বা সেট নির্মাণ পদ্ধতি। সেট নির্মাণ পদ্ধতির সাহায্যেও আমরা সেটকে লিখতে পারি। সেট নির্মাণ পদ্ধতি যেমন ধরো এ একটা সেট লিখলাম যে এ সেটটা হচ্ছে এক্স সাজ দ্যাট, এইটা হচ্ছে সাজ দ্যাটের চিহ্ন। সাজ দ্যাট মানে এক্স সেই সমস্ত উপাদানগুলো যেগুলো হচ্ছে এক্সটা পূর্ণ সংখ্যা এবং 2 লেস দ্যান এক্স লেস দ্যান 5, 2 লেস দ্যান এক্স লেস দ্যান 5। এইখানে তার মানে এইখানে যদি আমরা এটা কি রোস্টার পদ্ধতি লিখতাম তাহলে এটা হতো যে 3 আর 4, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 আর 4, এটা হচ্ছে রোস্টার পদ্ধতিতে হতো এটা। তাহলে এটা সেট বিল্ডার পদ্ধতি হলো। আবার ধরো বি একটা সেট মনে করলাম যে বি হচ্ছে এক্স সাজ দ্যাট সেই সমস্ত উপাদানগুলো যে উপাদানগুলো হচ্ছে এক্স একটি মৌলিক সংখ্যা যা হচ্ছে 1 লেস দেন এক্স লেস দেন হচ্ছে 10, মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে সেট। এটাকে যদি আমরা রোস্টার পদ্ধতিতে লিখতাম, রোস্টার পদ্ধতি হতো 2 হতো, 3 হতো আর 5 হতো, 2 3 5 আর 7, মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এই যে সাজ দ্যাট দিয়ে এইভাবে লিখলাম সেটা হচ্ছে আমাদের সেট নির্মাণ পদ্ধতি, যাকে বলা হচ্ছে সেট বিল্ডার ফর্মে সেটকে লেখা। আরেকটি উদাহরণ দিলাম, ধরো সি একটা সেট বললাম, সেটটা হচ্ছে এক্স সাজ দ্যাট এক্সটা বিলংস টু, এটা বিলংস টু চিহ্ন মানে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এক্স একটি স্বাভাবিক সংখ্যা যেখানে সেটা হচ্ছে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 10, মানে 2 এর বড় কিন্তু 10-এর ছোট এমন স্বাভাবিক সংখ্যা। এটাকে যদি আমরা রোস্টার পদ্ধতিতে পরিণত করি তাহলে কি হবে? রোস্টার পদ্ধতিতে হচ্ছে 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, 9 হবে। তাহলে 2 এর বড় কিন্তু 10-এর ছোট যত স্বাভাবিক সংখ্যা আছে তাহলে এই সমস্ত হবে। তাহলে এই যে সাজ দ্যাট দিয়ে লেখা হচ্ছে এই এইটাকে বলা হচ্ছে সেট নির্মাণ পদ্ধতিতে সেটকে লেখা। আর কমা দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা লেখা হচ্ছে এইটাকে বলা হচ্ছে রোস্টার পদ্ধতিতে সেটকে লেখা। তাহলে সেটকে লেখার 2টো পদ্ধতি আছে, একটা হচ্ছে আমার রোস্টার পদ্ধতি আর 2 নম্বর হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি। 2টো পদ্ধতির সাহায্যে যে কোনো সেটকে আমরা লিখতে পারি। এরপরে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সেটকে জানব, যেমন স্বাভাবিক সংখ্যার সেট। এটা স্বাভাবিক সংখ্যার সেটকে এইরকমভাবে এন দিয়ে লেখা হয়, স্বাভাবিক সংখ্যার সেট। সেই স্বাভাবিক সংখ্যা কি?
1 2 3 4 5 করে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এইটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট, যাকে সেট অফ ন্যাচারাল নাম্বার বলা হয়, সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট। এরপর আমরা জানবো যে হোল নাম্বার কাকে বলে, অখণ্ড সংখ্যার সেট। তাহলে অখণ্ড সংখ্যার সেট আছে, এটা লিখলাম যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট বলা হয়, সেট অফ ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট যাকে বলা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। এরপরে আমরা বললাম যে হোল নাম্বার। না, এই স্বাভাবিক সংখ্যার সেটের সঙ্গে যদি শূন্য যোগ করে দেওয়া হয়, শূন্য যোগ করা হয় 1 2 3 4 5 করে অসীম পর্যন্ত, তার সঙ্গে শূন্য যোগ হচ্ছে, স্বাভাবিক সংখ্যার সঙ্গে কেবলমাত্র শূন্যটা অ্যাড হয়েছে, তাহলে যেটা হচ্ছে সেটা বলছে, এটাকে বলা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। অখণ্ড সংখ্যার সেট, অখণ্ড সংখ্যার সেট। এরপরে আমরা জানবো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ধনাত্মক পূর্ণ সংখ্যাটাকে জেড প্লাস দিয়ে লেখা হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যেগুলো ধনাত্মক, মানে 1 2 3 4 করে আপ টু অসীম পর্যন্ত। ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট, সেটা জেড মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, -1 -2 -3 এইরকমভাবে ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার সঙ্গে জিরো নিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বলবো, সেই সংখ্যাগুলোকে বলবো যে যেমন হচ্ছে জেড দিয়ে, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। জেডটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টিজার। সেটা হচ্ছে 0 +-1 +-2 +-3 +-4 এইরকম আপ টু অসীম পর্যন্ত, এটা পূর্ণ সংখ্যার সেট। আর ব্যবহার করা হয় যে সেট অফ রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট মানে কি, সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যা যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেই সংখ্যাগুলোকে আমরা জানি মূলদ সংখ্যা। সেই মূলদ সংখ্যার সেটগুলোকে আগে জানি যে কিউ দিয়ে প্রকাশ করা হয়। কিউ, কিউ সেই সমস্ত কিউগুলো বলছে এক্স, সাজ দ্যাট এক্স সমান হচ্ছে পি কিউ, সেই সমস্ত সংখ্যাগুলো যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং পি ও কিউ পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক। তাহলে এইটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। এবারে যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেইটাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যার সেট। সেটা কিউ মাইনাস বা কিউ ড্যাশ বা আর মাইনাস কিউ দিয়েও প্রকাশ করা হয়। কিউ ড্যাশ মানে সেই সমস্ত এক্সগুলো যেগুলোকে এক্সটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0 আর পি ও কিউ পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যার সেট, সমস্ত মূলদ সংখ্যার সেট। আর এইটা হচ্ছে সমস্ত অমূলদ সংখ্যার সেট, সমস্ত অমূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট। আর সমস্ত অমূলদ এবং সমস্ত মূলদ এবং সমস্ত অমূলদ নিয়ে যে সংখ্যাটা, সেটাকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার সেট দিয়ে লেখা হয়, বাস্তব সংখ্যার সেট। আর সেট অফ কমপ্লেক্স নাম্বার মানে সমস্ত মূলদ, অমূলদ, বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সমস্ত, এবং তার সঙ্গে আই, 2i, 3i, 5i যাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করা যায় তাকেই বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট। মানে a প্লাস আইবি, যাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করা যায়, যেখানে a b হচ্ছে বাস্তব সংখ্যা, a আর b বিলংস টু, এটাকে বলা হচ্ছে বিলংস টু, অর্থাৎ এটা আর এর মধ্যে আর এর একটা উপাদান, বিটা হচ্ছে আর এর একটি উপাদান, এবং কি না i ইকুয়াল টু √(-1). এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে জটিল সংখ্যার সেট বলা হয়, জটিল সংখ্যার সেট, জটিল সংখ্যার সেট। এই গুরুত্বপূর্ণ সেটগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে স্বাভাবিক সংখ্যার সেট হলো, এনটাকে স্বাভাবিক সংখ্যার সেট, এইটা অখণ্ড সংখ্যার সেট, ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, তার সঙ্গে কেবলমাত্র 0 যুক্ত হয়ে অখণ্ড সংখ্যার সেট। এই পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে সেটাকে জেড প্লাস দিয়ে প্রকাশ করা হচ্ছে পূর্ণ সংখ্যার, ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে জেড মাইনাস, যেগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যেগুলো ঋণাত্মক, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার সঙ্গে 0 ইনক্লুড হয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, সেট অফ ইন্টিজার্স। আর যাকে পি বাই কিউ আকারে, যে সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হচ্ছে মূলদ সংখ্যার সেট, সেটা কিউ দিয়ে প্রকাশ করা হয়। আর যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যে সংখ্যাগুলো, সেগুলোকে অমূলদ সংখ্যার সেট বা কিউ ড্যাশ বা আর মাইনাস কিউ দিয়ে প্রকাশ করা হয়। আর
আর হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যা, সমস্ত যে বাস্তব সংখ্যা আছে সেই বাস্তব সংখ্যার সংগ্রহগুলোকে নিয়ে, সমস্ত জিনিস সেই সংখ্যাগুলোকে নিয়ে তৈরি হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আর সমস্ত কাল্পনিক সংখ্যা, সমস্ত জটিল সংখ্যা অর্থাৎ সমস্ত মূলদ, অমূলদ, বাস্তব বা পূর্ণ সংখ্যা, সমস্ত সংখ্যাগুলো বা যাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করা যাবে, যেখানে এ বি দুটো বাস্তব সংখ্যা এবং আই সমান √1 যাকে a প্লাস আই বি আকারে প্রকাশ করা যায় সেইগুলি হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এইগুলোকে বলা হচ্ছে জটিল সংখ্যার সেট। এই গুরুত্বপূর্ণ সেটগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা জানব যে সসীম সেট কাকে বলে এবং অসীম সেট কাকে বলে। অর্থাৎ সসীম সেটকে ইংরেজিতে বলা হচ্ছে ফাইনাইট সেট আর অসীম সেটকে বলা হয় ইনফাইনাইট সেট। দেখো তোমরা, একটি সেটের মধ্যে যে উপাদান, সেই উপাদান সংখ্যাটা অসংখ্য হতে পারে, আবার কোনো একটি নির্দিষ্ট সংখ্যা হতে পারে। তাহলে উপাদান সংখ্যা যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয় তখন তাকে বলা হয় সসীম সেট। আর উপাদান সংখ্যা যদি অসীম হয়, মানে উপাদান সংখ্যা গোনা না যায়, অসীম সংখ্যক যদি উপাদান হয় তখন সেই সেটটাকে বলা হচ্ছে অসীম সেট। যেমন আমরা জানলাম যে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট মানে 1 2 3 4 করে অসীম পর্যন্ত পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 0 +-1 +-2 +-3 এই সমস্ত সংখ্যাগুলো যে অবস্থিত সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এইগুলো সবই অসীম সেট, এইগুলো সবই হচ্ছে অসীম সেট। অর্থাৎ এদের উপাদান সংখ্যা অসীম, অসীম উপাদান সংখ্যা, বাস্তব সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, তারপর জটিল সংখ্যার সেট, এইগুলো সবই হচ্ছে উপাদান সংখ্যা অসীম, সেই জন্য এদিকে বলা হচ্ছে অসীম সেট। এবারে আমরা বললাম যে এই সেটটা, ধরো এ একটা সেট বললাম যে ইংরেজি ভায়োলগুলো নিয়ে তৈরি সেট, অর্থাৎ এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, 5টা উপাদান আছে। তাহলে 5টা উপাদান আছে, একটা নির্দিষ্ট সংখ্যক উপাদান আছে। যদি নির্দিষ্ট সংখ্যক উপাদান থাকে তখন সেটাকে বলা হচ্ছে সসীম সেট, তাকে সসীম সেট বলা হয়। এটা হচ্ছে একটা সসীম সেট, সসীম সেট। তারপর ধরো বি একটা সেট বোর্ডে করলাম যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিয়ে সেট, অর্থাৎ 2 3 5 7 4টে উপাদান আছে, তাহলে এটাও হচ্ছে সসীম সেট। তারপর সি একটা সেট মনে করলাম, সি সেট হচ্ছে 1 থেকে 15টা উপাদান আছে, যে x সাজ দ্যাট হচ্ছে 1 > x > 15 এবং এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা। তাহলে এটা 15টা উপাদান আছে, তাহলে এটাও আমাদের সসীম সেট। তাহলে এ বি সি এগুলো সসীম সেট, কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট বা মূলদ সংখ্যার সেট, অমূলদ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, জটিল সংখ্যার সেট, এই সমস্ত সেটের উপাদান সংখ্যা অসীম থাকে, সেই জন্য এই সেটগুলোকে অসীম সেট বা ইনফাইনাইট সেট বলা হয়। আর উপাদান সংখ্যা যদি নির্দিষ্ট ফাইনাইট সংখ্যক থাকে উপাদান, তখন তাকে বলা যায় ফাইনাইট সেট। এরপর আমরা জানব একপদী সেট কাকে বলে। মানে কোনো সেটের যদি একটি উপাদান থাকে, কেবলমাত্র একটি উপাদান থাকে, তখন তাকে বলা হচ্ছে একপদী সেট বা সিঙ্গেলটন সেট। একপদী সেট বা সিঙ্গেলটন সেট বলা হয়। সিঙ্গেলটন সেট মানে একটি মাত্র যদি উপাদান থাকে, ধরো একটি সেট, তার উপাদান সংখ্যা কেবলমাত্র একটি। যেমন এমন একটি সংখ্যা যেটা হচ্ছে জোড় সংখ্যা এবং মৌলিক, তাহলে জোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কেবলমাত্র 2, তাহলে এই সেটটা হচ্ছে আমার সিঙ্গেলটন সেট, একটাই মাত্র পদ আছে, তাহলে এটা হচ্ছে সিঙ্গেলটন সেট বা একপদী সেট। আবার বি মনে করলাম যে বি সেটটা হচ্ছে এক্স, এক্স সেই সমস্ত এক্সগুলো যেগুলো এক্সটা পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা 2 <x <4, 2 থেকে 4-এর মধ্যে এমন একটি পূর্ণ সংখ্যা, 2 থেকে 4-এর মধ্যে অবস্থিত এবং একটি পূর্ণ সংখ্যা। তাহলে এটা দেখতেই পাচ্ছি শুধু কেবলমাত্র 3 হবে, তাহলে এ বি এগুলোতে কেবলমাত্র একটি করে পদ আছে, সুতরাং এই সেটগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল। এরপরে আমরা জানবো যে এমটি সেট বা ভয়েড সেট বা নাল সেট বা শূন্য সেট কাকে বলে। যদি কোনো সেটের উপাদান সংখ্যা শূন্য হয়, শূন্য সেট, যার অনেক ইংরাজি নাম আছে, এমটি সেট, এমটি সেট, এমটি সেট, নাল সেট, ভয়েড সেট, এই ধরনের নাম। তো শূন্য সেট কাকে বলে না, যদি কোনো সেট, এবং এমটি সেটকে ফাই দিয়ে প্রকাশ করা হয়, যদি কোনো সেটের উপাদান সংখ্যা শূন্য হয়, অর্থাৎ সেটের উপাদান যদি না থাকে, তাহলে সেই সেটটাকে বলবো আমরা এমটি সেট। যেমন ফাই হচ্ছে এটা হলো, আবার একটা ধরো এক্স,
এক্স, যেখানে এক্সটা পূর্ণ সংখ্যা, যেখানে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3, 2 থেকে 3-এর মধ্যে 2-এর বড় কিন্তু 3-এর ছোট একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা আমাদের কোনো উপাদান থাকছে না, এর কোনো উপাদান নাই, এই সেটের কোনো উপাদান থাকছে না, সেই জন্য এটা শূন্য সেট বা এমটি সেট বলবো। আর একটা উদাহরণ ধরো, যে আমরা বললাম যে ভারতবর্ষে দিনে 24 ঘন্টার বেশি কাজ করে এমন ব্যক্তিকে নিয়ে সেট, তাহলে এমন কাউকে পাবে না যে দিনে 24 ঘন্টার বেশি কাজ করতে পারবে, তাহলে সেটা হচ্ছে ফাই সেট হলো। বা এমন একটি সংখ্যা, আমি এমন একটা সংখ্যা বললাম সেটা পজিটিভও বটে আবার নেগেটিভও বটে, মানে এমন একটি সংখ্যা যেটা পজিটিভ সংখ্যা, ধনাত্মক সংখ্যা আবার ঋণাত্মক সংখ্যা, এমন কোনো সংখ্যা নাই যেটা ধনাত্মকও বটে আবার ঋণাত্মকও বটে, তাহলে সেই সেটটা হচ্ছে কোনো উপাদান থাকে না, সেই জন্য এটাকে শূন্য সেট বা এমটি সেট বলা হয়। এরপরে জানবো যে দুটি সেট কখন সমান সেট হয়, অর্থাৎ সমান সেট। ধরো এ একটি সেট বললাম যে 2, 4, 6, 8, আর বি একটা সেট বললাম 4, 6, 2, 8। এইখানে দেখো যে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে আছে, আবার বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটের মধ্যে আছে, তাহলে এ সমান হচ্ছে বি, তাহলে এই দুটো সেট সমান সেট বলবো। আবার ধরো এ সেটটা বললাম যে এ সেটটা হচ্ছে 1, 2, 3, 4, 5, আবার এ সেট বি সেট একটা বললাম যে বি সেটটা হচ্ছে এক্স, সাজ দ্যাট এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে এবং 1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 5, 1-এর বড় বা সমান এবং 5-এর ছোট বা সমান এবং পূর্ণ সংখ্যা, তাহলে এ সেট আর বি সেট দেখতেই পাচ্ছি যে দুটো সেট হচ্ছে সমান, এই সেট দুটোকে বলা হচ্ছে সমান সেট। এরপরে আমরা জানবো যে উপসেট, তাহলে উপসেট যাকে ইংরেজিতে বলা হয় সাবসেট বলা হয়, এবং সাবসেটকে আমরা এ সাবসেট বি এইরকম দিয়ে লেখা হয়, এ সাবসেট বি, অর্থাৎ এটার অর্থটা কি না, এর অর্থ হচ্ছে এর সমস্ত উপাদানগুলি যদি বি এর মধ্যে থাকে, মানে এক্স যদি এ সেটের যে কোনো একটি উপাদান হয়, সেটা ইমপ্লাইজ করবে এক্সটা হচ্ছে বি এর উপাদান, যে কোনো একটি উপাদান এক্স এ সেটের উপাদান হওয়া মানেই সেটা বি সেটের উপাদান হয়, অর্থাৎ এ সেটের সমস্ত উপাদানগুলি যদি বি সেটের মধ্যে থাকে, তখন সেই সেটটাকে বলবো, এ সেটটাকে বলবো বি এর উপসেট বলা হয়। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, কি ধরো এ সেটের মধ্যে আছে 1, 2, 3, 5, আর বি সেটে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এইটা আছে, তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে এ সেটের প্রত্যেকটি উপাদান 1 সেটা বি এর মধ্যে আছে, 2 সেটাও বি এর মধ্যে আছে, 3 সেটাও বি এর মধ্যে আছে, 5 সেটাও বি এর মধ্যে আছে, মানে এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ সাবসেট বি, মানে এ হলো বি এর উপসেট। আবার ধরো উপাদান সংখ্যা সমান হলো, ধরো এ সেটটা হচ্ছে 2, 4, 6 আর বি সেটটা হচ্ছে 2, 4, 6, এখানে এ সেটটার সমস্ত উপাদানগুলো বি এর মধ্যে থাকছে, তাহলে এ সাবসেট বি লিখতে পারি, এ সাবসেট বি। আবার বি সাবসেটটা বি এর সমস্ত উপাদান এর মধ্যে রয়েছে, তখন বি সাবসেট এ হয়। এই দুটো যখন এ সাবসেট বি আর বি সাবসেট এ হয়, এই দুটো থেকে ইমপ্লাইজ করে এ সমান বি, অর্থাৎ এ যদি বি এর উপসেট হয়, বি যদি এ এর উপসেট হয়, তাহলে অবশ্যই এ সমান বি হবে। আচ্ছা, উপসেটকে আমরা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র সাহায্যেও প্রকাশ করতে পারি। ধরো এটা বি সেট, এটা বি সেট যদি হয়, বি সেটের সমস্ত উপাদানগুলি এর মধ্যে আছে, আর এ সেটের সমস্ত উপাদানগুলি এখানে আছে, এই বৃত্তের মধ্যে আছে, আর বি সেটের সমস্ত উপাদানগুলি এই আয়তক্ষেত্রের মধ্যে আছে। তাহলে দেখতে পাচ্ছ যে এটা এই বৃত্তের সমস্ত বিন্দুগুলি আবার এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রই বলো, আয়তক্ষেত্রের ভেতরে সমস্ত উপাদান হচ্ছে, মানে এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে আছে,
সেই জন্য আমরা লিখতে পারি এ সাবসেট হচ্ছে বি, এ সাবসেট বি। আবার ধরো স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 এইরকম ধরনের অসীম পর্যন্ত। জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট 0 +-1 +-2 +-3 এইরকমভাবে অসীম পর্যন্ত। দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যার সেটের সমস্ত উপাদানগুলি আবার পূর্ণ সংখ্যার সেটের মধ্যে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি এন সাবসেট হচ্ছে জেড, এন সাবসেট জেড, অর্থাৎ এন সেটটি জেড এর উপসেট, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা জানব যথার্থ উপসেট এবং অধিসেট। যথার্থ উপসেট, যথার্থ উপসেট যাকে বলা হয় প্রপার সাবসেট। প্রপার সাবসেট, প্রপার সাবসেট কাকে বলে? এবং প্রপার সাবসেটকে আমরা লিখি, যদি এ যদি বি এর প্রপার সাবসেট হয় তখন আমরা এই ইকুয়াল টু চিহ্নটা দেই না। মানে কি না, এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে থাকবে, কিন্তু কিছু উপাদান, কমপক্ষে একটি উপাদান যেটা বি এর মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে নাই, অর্থাৎ সমান কেস যদি না হয়, অর্থাৎ দুটো সেট সমান না হয়ে এর মধ্যে কিছু উপাদান রয়েছে, এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে রয়েছে কিন্তু বি এর কিছু উপাদান আছে যেগুলো এর মধ্যে না থাকে, তাহলে সেই সেটটাকে বলবো আমরা বি সেট। এই এ সেটটাকে বলবো বি এর যথার্থ সাবসেট বা যথার্থ উপসেট বলা হয়। উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো এ সেটটা আছে 2 4 6 আর বি সেটটা আছে আমাদের 2 4 6 8। এখানে দেখতে পাচ্ছি যে এর সমস্ত উপাদানগুলো বি এর মধ্যে রয়েছে, অর্থাৎ সাবসেট, কিন্তু এখানে 8 উপাদানটা যেটা বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই, মানে সমান হতে পারে না। দুটো সেট এ সাবসেট বি হলে দুটো সমান হতে পারে, হয় এ বি সমান অথবা এ প্রপার সাবসেট বি হতে পারে। কিন্তু এখানে যদি এমন একটি উপাদান থাকে যেটা বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে না থাকে, তখন তাকে বলবো প্রপার সাবসেট বা যথার্থ, এটাকে বলবো বি এর যথার্থ উপসেট, বি এর যথার্থ উপসেট। যেমন হচ্ছে উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, এটা আমরা জানি 1 2 3 করে অসীম পর্যন্ত। আবার পূর্ণ সংখ্যার সেট হচ্ছে 0 +-1 +-2 +-3 এইরকম ধরনের সেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এন এর সমস্ত উপাদানগুলি জেড এর মধ্যে রয়েছে, তার মানে সাবসেট, কিন্তু অনেক উপাদান আছে যেগুলো জেড এর মধ্যে আছে কিন্তু এন এর মধ্যে নাই। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এন প্রপার সাবসেট হচ্ছে জেড, এন প্রপার সাবসেট জেড। এখানে যেমন আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো এ সমান হচ্ছে 1 2 3 আর বিটা হচ্ছে 1 2 3 1 2 3। এখানে আমরা এ সাবসেট বি লিখতে পারি, এ সাবসেট বি লিখতে পারি, কিন্তু এ প্রপার সাবসেট, এ প্রপার সাবসেট বি লিখতে পারবো না। তার মানে এমন কোনো উপাদান নাই যাতে বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই, এমন কোনো উপাদান নাই। তাহলে এইটাকে আমরা সাবসেট লিখতে পারি, কিন্তু আমরা লিখতে পারবো না এ যথার্থ উপসেট বি, অর্থাৎ বি এর একটা যথার্থ উপসেট এ, এটা আমরা লিখতে পারবো না। তো এটা যথার্থ উপসেট। এবারে এই সেটটাকেই আমরা অধিসেট হিসাবে লিখতে পারি। যেমন যদি এইরকমভাবে এই সেটটাকে এ সাবসেট বি, যথার্থ উপসেট বি হলে এটাকে অধিসেট হিসাবে লেখা হয়, অর্থাৎ বিটাকে আগে লেখা হবে, বি অধিসেট হচ্ছে এ। এটাও যা, এই জিনিসটাও তাই, অর্থাৎ এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে আছে কিন্তু এমন কিছু উপাদান আছে বি এর মধ্যে যেটা এর মধ্যে নাই। যেমন আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো এ সেটটা মনে করো 1 2 3 4, বি সেটটা লিখতে পারি 1 2 3 4 5 6, ধরো এইটা। তো এখানে এইখানে লিখতে পারি এ সাবসেট বি লিখতে পারি, এটা এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে রয়েছে, তাহলে সাবসেট লিখতে পারি। আবার এটাও লিখতে পারি যে বি সেটের এমন অনেকগুলো উপাদান আছে, অর্থাৎ 5 এই যে 6 বি সেটের উপাদান কিন্তু এ সেটের নাই, তাহলে এ হলো যথার্থ উপসেট বি, এই কথাটাও লিখতে পারি। আবার এটাও লেখা যায় যে বি অধিসেট হচ্ছে এ, অর্থাৎ বি সেটটা হচ্ছে এর অধিসেট, এটাকেও লেখা যায়। অর্থাৎ বি এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে রয়েছে, এমন কিছু উপাদান আছে যেটা বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই, এইটাকে ঘুরিয়ে লেখা, এভাবেও লেখা হয়, যাকে বলা হচ্ছে অধিসেট। এরপরে আমরা
সেটের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা জানব। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে ফাই সেট, অর্থাৎ এমটি সেট, ফাঁকা সেট যার উপাদান নাই, সেটা যে কোনো সেটের উপসেট হবে। মানে ফাই হচ্ছে এর উপসেট, এ হচ্ছে যে কোনো সেট তার উপসেট হবে ফাই, অর্থাৎ ফাঁকা সেট। এমটি সেট সর্বদা এমটি সেট যে কোনো সেটের উপসেট, এমটি সেট যে কোনো সেটের উপসেট, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে যে কোনো সেট তার নিজের সঙ্গে উপসেট, যে কোনো সেট তার নিজের সঙ্গে উপসেট। যে কোনো সেট এ যদি যে কোনো একটি সেট হয় তাহলে সে তার নিজের উপসেট হচ্ছে সে নিজেই হবে। 3 নম্বর মনে রাখতে হবে যে এ সাবসেট যদি বি হয় এবং বি সাবসেট যদি এ হয়, এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে অবশ্যই এ সমান বি হবে, এ সমান বি হবে। এটা আমরা দেখতেই পাচ্ছি যে এ সাবসেট বি মানে কি, এর সমস্ত উপাদানগুলি বি এর ভেতরে আছে, আবার বি এর সমস্ত উপাদানগুলি এর ভেতরে আছে, এর মধ্যে আছে। তাহলে অবশ্যই এই দুটো ঘটবে তখনই যদি সেট দুটো কি হবে, সমান হবে। এর সমস্ত উপাদানগুলি বি এর মধ্যে আছে, আবার বি এর সমস্ত উপাদান যদি এর মধ্যে থাকে তখনই সম্ভব যদি সেট দুটো সমান হয়, এইটা একটা। আর 4 নম্বর হচ্ছে এর সাবসেট এ যদি বি এর সাবসেট হয় এবং বি যদি সি এর সাবসেট হয়, এইটা হলে অবশ্যই এটা সাবসেট হবে সি, এ সাবসেট হবে সি। এ বি এর সাবসেট, বি সি এর সাবসেট হলে এটা অবশ্যই সি এর সাবসেট হবে। এইটা আমরা খুব সহজেই আমরা প্রমাণ করতে পারি। ধরো এক্সটা আমরা ধরে নিলাম এক্স একটা উপাদান, সেটা এ এর উপাদান, ধরি এক্স বিলংস টু হচ্ছে এ। তাহলে এক্সটা যদি এর মধ্যে রয়েছে, তাহলে এক্সটা এর মধ্যে রয়েছে মানে এক্সটা বি এর মধ্যে থাকবে। কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু এ সাবসেট বি, এ সাবসেট বি, আবার এক্সটা বি এর উপাদান, আবার যেহেতু বি সাবসেট সি, তার মানে এক্স উপাদানটা আমরা দেখতে পাচ্ছি যে এক্স উপাদানটা আমরা বলতে পারি যে সি এর উপাদান। কারণ কি না, বি সাবসেট হচ্ছে সি, বি সাবসেট সি, এই জন্য বি এর সমস্ত উপাদানটা সি এর উপাদান হবে। তাহলে এক্সটা যদি বি এর উপাদান হয় তাহলে সেটা সি এর উপাদান হবে। তাহলে এক্স একটা যে কোনো একটি উপাদান নিলাম যেটা এ সেটের উপাদান, সেটা দেখলাম যে সেটা সি সেটের মধ্যে রয়েছে, অর্থাৎ এখান থেকে বলা যাবে এ সাবসেট সি, এ সাবসেট সি, অর্থাৎ এ সাবসেট বি, এ যদি বি এর সাবসেট হয়, বি যদি সি এর সাবসেট হয়, তাহলে এ হবে সি এর সাবসেট। এই গুরুত্বপূর্ণ 4টে সিদ্ধান্ত আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আমরা জানব সূচক সেট, যাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট। তাহলে সূচক সেট, সূচক সেট যার ইংরেজিতে বলা হয় পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলে না, এ হচ্ছে যে কোনো একটি সেট যদি হয়, এ সেটের সমস্ত উপাদানগুলোকে নিয়ে নিয়ে যত সাবসেট তৈরি করা যাবে, এ সেটের সমস্ত উপাদানগুলোকে নিয়ে, অর্থাৎ কিছু সংখ্যক উপাদান নিয়ে নেব, নিয়ে যত সাবসেট তৈরি করা যাবে সেইটাই হচ্ছে এ সেটের সূচক সেট। মনে করো ধরো যে এ সেটের উপাদান আছে 1 2 3, এ সেটের উপাদান আছে 1 2 3, 3টে উপাদান আছে। তাহলে এ সেটে যদি 3টে উপাদান থাকে তাহলে এর সূচক সেটটাকে পিএ দিয়ে লেখা হয়, পিএ। তাহলে পিএ হচ্ছে কতগুলো সেটের সেট, কতগুলো সেটের সেট, এর 3টে উপাদান আছে, এর কিছু সংখ্যক উপাদান নিয়ে নিয়ে যত সেট তৈরি করা যায়, অর্থাৎ এ সেটের সাবসেট, যত সাবসেট তৈরি করা যায় সেইগুলোকে তার কালেকশনটাই, অর্থাৎ সেটের সেট, সেটাই হচ্ছে পাওয়ার সেট। যেমন এর কোনো উপাদান যদি না নেই, কোনো উপাদান যদি না নেই, অর্থাৎ ফাই সেট, ফাই সেটটা হচ্ছে এ সেটের সাবসেট, শুধু কেবলমাত্র এক উপাদানটা নিলাম, তাহলে এক উপাদানটা নিলে তাহলে এই এক উপাদান দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা এর সাবসেট। শুধু 2 নিলাম, 2 উপাদানটা নিয়ে একটা সেট তৈরি করলাম, তাহলে 2 উপাদান নিলে যে যে সেটটা তৈরি হলো সেটা এর সাবসেট। শুধু 3 নিলাম, নিয়ে একটা সাবসেট তৈরি করা গেল, যে 3টা হচ্ছে এ সেটের সাবসেট। এবারে 1 আর 2 নিচ্ছি, 1 আর 2 নিয়ে একটা সেট তৈরি করলাম, সেই সেটটা এ সেটের সাবসেট। 1 আর 3 নিলাম,
তাহলে 1 আর 3 নিয়ে যে সেটটা তৈরি হলো সেটা হচ্ছে আবার এ সেটের সাবসেট। আবার 2 আর 3 নিলাম, 2 আর 3 নিলাম, 2 আর 3 নিলে যে সেটটা তৈরি হলো অর্থাৎ 2 3, এই সেটটা হচ্ছে এ সেটের সাবসেট। আবার সমস্ত উপাদান, এবারে একটা একটা করে উপাদান নিলাম, দুটো দুটো করে উপাদান নিলাম, এখানে কোনো উপাদান না নিয়ে সেট তৈরি করলাম। এবারে সব উপাদান 1 2 3 তিনটে উপাদানই নিয়ে যে সেটটা তৈরি হলো অর্থাৎ নিজের সাবসেট হয়। তাহলে এই যে সেট অফ সেট, কিছু সেটের কালেকশন, এই সেটটা কি বলবো? এ সেটের পাওয়ার সেট। এবং এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে, এ সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা, পাওয়ার সেট n অফ pa, পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এখানে দেখতে পাচ্ছি উপাদান সংখ্যা 1টা 2টো 3টে, আর পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান হবে। এইরকম ভাবে ধরো আরেকটা সেট মনে করছি বি সেট, বি সেটের মধ্যে শুধু উপাদান আছে এ আর বি। তাহলে বি সেটের পাওয়ার সেট কি হবে না, বি সেটের পাওয়ার সেট হচ্ছে কোনো উপাদান না নিয়ে একটা সেট তৈরি হলো, শুধু এ নিয়ে বি সেটের সাবসেট হলো, শুধু বি নিয়ে সাবসেট হলো, আর এ আর বি দুটো নিয়েই সাবসেট হলো, বি এর সাবসেট হলো। তাহলে কটা হলো না, 1টা 2টো 3টে 4টে। এখানে বি সেটের উপাদান সংখ্যা 2টো, বি সেটের উপাদান সংখ্যা 2টো, তাহলে এর পাওয়ার সেটের উপাদান হচ্ছে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4টে হলো। তাহলে পাওয়ার সেট এ সেটের উপাদান যদি n হয় তাহলে পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার n। এটা মনে রাখতে হবে। এই যে এই সেটটাকে বলা হচ্ছে পিএটাকে বলা হবে যে পিএটাকে বলা হবে এ সেটের সূচক সেট। অর্থাৎ একটা সেটের সমস্ত সাবসেটগুলো, একটা সেট তার সমস্ত সাবসেটগুলোর যে কালেকশন, অর্থাৎ সেটের সেট, কতগুলো সেট যেটা এর উপাদান সংখ্যাগুলোকে নিয়ে যত সাবসেট তৈরি করা যাবে, এর যত সাবসেট তৈরি করা যাবে, সমস্ত সাবসেট, এর সমস্ত সাবসেটগুলোর কালেকশনটাই হচ্ছে এ সেটের। এরপর আমরা জানবো যে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট কাকে বলে। তাহলে সার্বিক সেট যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো কোনো একটি সেট আলোচনায় সবচেয়ে বৃহত্তর সেটটিকে, অর্থাৎ সমস্ত সেটগুলো যে বৃহত্তর সেটের সাবসেট, সেই বৃহত্তর সেটটিকে বলা হয় ওই সংজ্ঞাধীনে ওখানের ক্ষেত্রে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। যেমন ধরো একটা ক্লাসে মোট 10টা স্টুডেন্ট আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এই সমস্ত রোল নম্বরের স্টুডেন্ট আছে। 10টা স্টুডেন্ট আছে, 1 রোল নম্বর, 2 রোল নম্বর স্টুডেন্ট, 3 রোল নম্বর, এরকম ভাবে 10টা রোল নম্বরের স্টুডেন্ট আছে, 1 থেকে 10 পর্যন্ত রোল নম্বরের স্টুডেন্ট আছে। এবারে এদের মধ্যে মনে করো অঙ্কে পাস করেছে এই সমস্ত রোল নম্বরগুলো 2 3 7 8 9, বাংলায় পাস করেছে 1 3 5 7, কেমিস্ট্রিতে পাস করেছে 2 4 8 আর 10, ধরো ফিজিক্সে পাস করেছে 1 3 4 7, এই সমস্ত। তাহলে এই যে এ বি সি পি, এই যে সমস্ত সেটগুলি, তার উপাদানগুলি সবই হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে নেওয়া হচ্ছে। অর্থাৎ ক্লাসের স্টুডেন্ট সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে তাদের থেকেই কালেকশন করা হচ্ছে। তাহলে এই সমস্ত এই স্টুডেন্টের আলোচনার ক্ষেত্রে, বিভিন্ন সেটের ক্ষেত্রে আমার ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটটা হচ্ছে ইউ দিয়ে প্রকাশ করা হয়, এবং ইউটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। এই সেটটা হচ্ছে এক্ষেত্রে আমার ইউনিভার্সাল সেট। ওই ক্লাসের সমস্ত স্টুডেন্টগুলো, অর্থাৎ 1 থেকে 10 নম্বরের, এদেরই কিছু সংখ্যক উপাদান নিয়ে এ বি সি ডি পি এই সমস্ত সেটগুলো তৈরি হচ্ছে। তাহলে সমস্ত সেটগুলো যে বৃহত্তর সেটের সাবসেট, সেই বৃহত্তর সেটটিকে বলা হয় ওই সংজ্ঞাধীনে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, এবং যাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো
যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।